একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে একটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা করছে। জনগণের উপর কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলেও জানান তিনি। নির্বাচনকে বিলম্বিত করতে এসব আন্দোলন হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনগণের মতকে উপেক্ষা করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাওয়া কর্তৃত্ববাদী আচরণ। সতর্ক করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে। ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন। এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। জুলাই সনদের আইন ভিত্তি ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান। দেশের 70% ভোটার পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে নির্বাচন চায় বলেও দাবি করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা। সঠিক সময় নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। পিআর ও আসন ভিত্তিক দুই পদ্ধতির ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিশ্চিত নির্বাচন পাবো এবং সঠিক সময়ে পাবো এবং এর কোনো বিকল্প নেই। নির্বাচন হইতে হবে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারেন বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে দ্য রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত নির্বাচনী রিপোর্টিং সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়াই হবে নির্বাচনের মূল লক্ষ্য। বিগত সময় সুশাসন ও জবাবদিহির সম্ভাবনাকে পদদলিত করা হয়েছে। এক বছরের মধ্যে তার ঢেলে সাজানো সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে একটি দলের স্থানে অন্য দল স্থান করে নিয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তবে গণ অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক দল ও প্রশাসন কাজ করলে নির্বাচনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি। নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়। এই যে ভূমিকাটি তারা কতটুকু নিরপেক্ষতার সাথে পালন করছেন, আমরা যেটা অতীতে দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়েছে এবং এই চর্চাটা রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতান্ত্রিক অঙ্গনে বিশেষ করে প্রশাসন এবং ব্যবস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে এবং বাস্তবে সেটার চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেটি পর্যবেক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জন্য স্মরণসভার আয়োজন করে বদরুদ্দিন ওমর শোক সভা আয়োজন করে জাতীয় কমিটি। সেখানে বদরুদ্দিন ওমরের দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে তার জীবনের নানা দিক তুলে ধরেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন ওমরের মতো ব্যক্তি সবসময় জন্মাবেন না। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন কোনো সংগঠন থাকে। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদের সংগঠন মজবুত করতে হবে।
বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। অন্তর্বর্তী সরকার গানের শিক্ষক নিয়োগ দিতে চাওয়ায় প্রমাণিত হয়েছে বিগত সরকারের লোকজন এখনো সরকারে ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ ফজল করিম। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া ছিল আওয়ামী লীগের এজেন্ডা, কিন্তু তৌহিদি জনতার ভয়ে তারা সেটা করতে পারেনি। এ সময় বক্তারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা, যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে দিতে পারে নাই। তাহলে কি দেখলাম? শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এবং কেয়ারটেকার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা। এমনকি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ককে দেওয়া হয়েছে হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব। এসব দায়িত্ব দেওয়া হয় সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মামুনুল হাসানের স্বাক্ষরে। অভিযোগ উঠেছে, দায়িত্ব পেলেই তিনি এমন নিয়ম বহির্ভূত দায়িত্ব দিতে থাকেন। এমনকি প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকা একটি আদেশ বাতিলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। ঢাকা উত্তর সিটির ৯ জন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ১০ সেপ্টেম্বর। এতে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তানিয়া আহসান এবং কেয়ারটেকার অরুণচন্দ্র দাস পান নবম গ্রেডের প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তার দায়িত্ব। দুজনের কারোর ক্ষেত্রেই মানা হয়নি চাকরি বিধিমালা। একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দায়িত্ব দেওয়া হলেও বৃহস্পতিবার তাদের পাওয়া যায়নি নতুন কর্মস্থলে। ৯ সেপ্টেম্বর আরেকটি অফিস আদেশে ২০তম গ্রেডের অষ্টম পাস অফিস পিয়ন জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারীর। কিভাবে দায়িত্ব পেলেন জানতে ডিএনসিসির অঞ্চল ৫-এর অফিসে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জাকির হোসেন। মোহাম্মদ মামুনুল হাসান, যার মূল দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার, তবে তিনি যেন অপেক্ষায় থাকেন অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত বছরের নভেম্বরে যখন দায়িত্ব পেলেন তখন ডজন দুয়েক অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছিলেন, যা ছিল অসঙ্গতিতে ভরা। এবছর আবার তাকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়েই বেশ কিছু অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছেন, যেখানেও মানা হয়নি কোনো নিয়ম। এসব প্রশ্নের উত্তর খুঁজতে মামুনুল হাসানের মুখোমুখি ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি জানান, এসব আদেশ অনুমোদন হয়েছে আগেই, তবে নথি ঘেটে দেখা গেল ফাইল অনুমোদন এবং আদেশ হয়েছে একই দিনে। আপনি যখন অতিরিক্ত দায়িত্বে থাকেন তখনই আসলে একের পর এক মনে করেন হচ্ছে এরকম অতিরিক্ত দায়িত্বের এই আদেশগুলো আসলে হচ্ছে কেন? জানি না কেন হচ্ছে। এইসব ফাইল তো অনুমোদন হয়ে আসে, প্রস্তাবন চায় অনুমোদন হয়, তারপর এমন না যে ইচ্ছে হলে অর্ডার করে দিতে পারে। এই সাক্ষাৎকার নেয়ার কিছুক্ষণ পরই বাতিল হয় জাকির হোসেনের আদেশ। এখন প্রশ্ন উঠেছে, প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় আদেশ বাতিলের লিখিত অনুমোদন হলো কিভাবে? এসব আদেশের পেছনে অন্য অভিপ্রায় দেখছেন বিশেষজ্ঞরা। এটা যদি করা হয় তাহলে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যে শৃঙ্খলাটা একদমই মারাত্মকভাবে বিঘ্নিত হবে, এবং এই ধরনের একটা বাজে নজির পরবর্তীতে কিন্তু পুরো সিস্টেমটাকে কলাপস করার জন্য যথেষ্ট। জন্য যারা দিচ্ছেন তারা কি করে দিচ্ছেন? যারা তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন, তারা তো এই ধরনের নর্মসগুলো দেখে অভ্যস্ত হওয়ার কথা। এর পেছনে অন্য কোনো গল্প আছে কিনা, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রণোদনা কাজ করছে কিনা, এখানে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। বিদেশে থাকা এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও বক্তব্য মেলেনি ডিএনসিসি প্রশাসকের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের সবকটি নদীর পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 6টি জায়গায়। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সড়ক তলিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। মহারশী ও চেল্লাখালী নদীতে নিখোঁজ 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রংপুরের গঙ্গাচড়ায়
দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 100 মিটার নদীতে বিলীন। এ ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে শেরপুর জেলার সব নদীর পানি। নদীর পাড় ভেঙে পানি ঢুকছে শহরে। পানির তোড়ে ভেসে গেছে ঝিনাইগাতি শহরের অন্তত 15টি বাড়িঘর, তলিয়েছে প্রায় 2000 হেক্টর জমির আবাদ। অনেক ধান জমিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তবে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, বাড়িঘরেরও কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি ভারী বর্ষণের যেভাবেই হয়েছে, বহু ঘর তলায় গেছে। অভিযোগ আছে বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতি বছরই একাধিকবার আসে পাহাড়ি ঢল, ভাঙে মহারশী নদীর বাঁধ। 2024 সালে যে ভয়াবহ বন্যায় ভাঙন হয়েছিল, ওইখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করার পরে অল্প একটু জায়গা বাদ রাখা হয়েছিল। ওই জায়গা দিয়ে নতুন করে ভাঙনের ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আরো লাখ লাখ বন্যা নষ্ট হয়ে গেছে, বাঁধ ভেঙে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমাদের স্থায়ী বাঁধটা এখনো করে দেওয়া হয় নাই। একটু অল্প বাদ দিয়ে দেয়, অল্প বাজার করে দেয়, কিছুদিন পরে আবার একটু বৃষ্টি হলে শেষ, বাঁধ নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর বাঁধ নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। সেটা অবশ্যই স্থায়ী কাজ হবে। এদিকে পাহাড়ি ঢলের রংপুরের গঙ্গাচড়ায় বেড়ি বাঁধ ধসে হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। গ্রামের যত ইয়াডি আছে, বাড়ি টাড়ি, আবাদি, জমি টমি সব শেষ। বাঁধের কোনো ব্যবস্থা না হয় তাহলে আরো ক্ষতি হইবে। বিশাল জায়গা জমি মানুষের আছে, বা ব্রিজটা লালমনিরহাট টু রংপুর, এই ব্রিজটার ক্ষয়ক্ষতি হবে। বেড়ি বাঁধ ধসে তলিয়েছে এরই মধ্যে 50 হেক্টর ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের জামালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় গত 12 আগস্ট আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে দুপুরে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। গুরুতর আহত অবস্থায় কামরুল গ্রুপের সদস্য শেজাউল ইসলামকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। জামালগঞ্জ থানার ওসি জয়নাল হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নরসিংদী সদরের সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্পিডবোটে একদল দুর্বৃত্ত এলো পাথারি গুলি ছুটতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ ফেরদৌসী আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের ধরতে একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার একই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন। সপ্তাহের ব্যবধানেও রাজধানীর বাজারে দাম কমেনি সবজির। গত সপ্তাহের মতো সকল সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে। নতুন আসা সবজি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। আগের মতোই আছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকায়। আমদানি করায় চালের বাজারে স্বস্তির কথা বলছেন ব্যবসায়ীরা। বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই। শীতের আগাম সবজি এলেও দামে চড়া। এলাকা ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় বাজার অনেক বেশি, যেটা আসলে সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। গরিব মানুষের তো নাগালের বাইরে। মাছ, শাক সবজি বা মাংস সব কিছু। বৃষ্টির কারণে মনে করেন অনেক কিছু মাল নষ্ট হয়ে গেছে, কিছু মাল নাই, ঠিক আছে, সব মালেই কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। তো সেম দামই বা দুই একটা পরিবর্তন হয়েছে, বা দুই একটা দাম বাড়ছে, আবার দুই একটা কমছে। মুরগির বাজার আগের মতোই অপরিবর্তিত 120 টাকায় ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। গত সপ্তাহে যে রেট ছিল এই সপ্তাহে এই রেটে বিক্রি করতেছে আর কি। গত সপ্তাহে ব্রয়লার মুরগির রেট ছিল 180, এই সপ্তাহে 180। এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে ইলিশ মাছ। আকার ভেদে বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। ইলিশের দামের প্রভাব পড়েছে অন্য মাছেও। মাছ বাজার তো আরো বেশি দাম, বাজারের পরিস্থিতি অতটা ভালো না। আজকে একটু বেশি, আগের তুলনায়
পিস 50 টাকায় বেশি। মাছের দাম এখন বাড়তি, অন্য মাছের দাম বাড়তি, ইলিশ মাছটা আমদামি কম তো এই জন্য বাড়তি। এই দিনে ইলিশ মাছ থাকবে ভরপুর, আর এই দিনে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না, এই জন্য অন্য মাছের দামটা একটু বেশি। আমদানির কারণে তুলনামূলক স্বস্তি আছে চালের বাজারে, হেরফের নেই মশলা বাজারে, গরু এবং খাসির মাংসের দাম আগের মতোই। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর পরেও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক 4G কভারেজ পাওয়া যাচ্ছে না দেশের বেশ কিছু গ্রাম এলাকায়। বিটিআরসির নিরীক্ষায় দেখা গেছে গ্রামের 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। এছাড়া বাংলালিংকে 49, রবিতে 41 এবং টেলিটকের 77% এলাকায় নেই 4G। একই খরচে ইন্টারনেট প্যাকেজ কিনলেও বৈষম্যের শিকার গ্রামের গ্রাহকরা। এজন্য অপারেটরগুলোর সীমাবদ্ধতাকে দুষছেন আইসিটি বিশ্লেষকরা। রাজধানীতে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগের শেষ নেই। এমন অবস্থায় দেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। একই খরচে ইন্টারনেট প্যাকেজ নিলেও শহরের তুলনায় গ্রামে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চলতি বছরের জুলাইয়ে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা সহ কয়েকটি জেলায় 574 কিলোমিটার এলাকায় সরেজমিনে নিরীক্ষা চালায় বিটিআরসি। এসব স্থানের প্রায় 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। বাংলালিংক, রবি ও টেলিটকের ক্ষেত্রে যা 49, 41 ও 77%। আমার করে এই যে সিমের নেটওয়ার্ক দিয়ে কোনো কাম হয় না, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হয়। ঠিক মতো কথাই বলতে পারি না, আমাদের বাইরে যেয়ে কন্ট্যাক্ট করতে হয়। ইউটিউব, ফেসবুক এগুলো চালানো যায় না। যে পরিমাণ চাহিদা টাওয়ার তৈরি করার কথা ওভারঅল গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেই পরিমাণ টাওয়ার আমরা টাওয়ার কোম্পানিগুলোর থেকে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি যে একটা কোম্পানির কাছে 800 টাওয়ার আছে, বাট তারা আর কোনো ইনভেস্ট করছে না। আরেকটা টাওয়ার কোম্পানির কাছে দেখেছি তারা ইনভেস্টমেন্টটা খুব স্লো। অপারেটরদের অবকাঠামো উন্নয়ন না করা হলে গ্রাহকদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইসিটি বিশ্লেষকরা। 4G ক্ষেত্রে মোবাইল অপারেটররা সেটা করতে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। এই সেবাটা চালু করার জন্য যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো আনা দরকার, অপারেটরদের মনোযোগী দেওয়া হচ্ছে সেটা খুব দ্রুত করার। শুধু উদ্বোধনটা বড় বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে এই সেবাটা দেশের সব জায়গা থেকে সব মানুষ পাচ্ছেন কিনা। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।